আরব আমিরাতের কাছে সিরিজের দ্বিতীয় ম্যাচটা যখন বাংলাদেশ হেরে যায়, তখন আপনারা অনেকে কমেন্টস করেছিলেন না, এটা ম্যাচ ফিক্সিং ছিল, এটা পাতানো ম্যাচ ছিল, পাতানো ম্যাচ খেলে বাংলাদেশ ইচ্ছা করে হেরে গিয়েছে। আমি তখন কি বলেছিলাম মনে আছে তো? বাংলাদেশের আরব আমিরাতের কাছে হারতে ম্যাচ ফিক্সিং করা লাগে না, পাতানো ম্যাচ খেলা লাগে না। আমরা আমাদের অসামর্থ্য দিয়ে, আমরা আমাদের অদক্ষতা দিয়ে এমনিতেই হারতে পারি। প্রমাণ হলো তো। একটা ম্যাচ হারকে আপনি অঘটন বলতে পারেন, বা কোট আনকোট আপনার ভাষায় ম্যাচ ফিক্সিং বলতে পারেন, যে ইচ্ছা করে হেরে গেছে। কিন্তু যখন পরপর দুইটা ম্যাচ হেরে যাবে একটা দল, যখন সিরিজে 3 ম্যাচের মধ্যে দুইটাতে হারবে, তখন আর সেইটাকে অঘটন বলার যেমন কোনো উপায় নেই। আবার এটাও বিশ্বাস করতে বলবেন না যে না, বাংলাদেশ ম্যাচ পাতানো ম্যাচ খেলে আসলে হেরে গিয়েছে। আসলে আমাদের ক্রিকেটটার এরকমই যাচ্ছে তাই অবস্থা। আমরা গত বছর যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরেছি, এই বছর আরব আমিরাতের কাছে সিরিজ হারলাম। আমাদের ক্রিকেটের একটা নিউ লো আমরা দেখতে পেলাম, এবং সেইটা আসলে অব্যাহতই থাকবে যতদিন পর্যন্ত না ডিকশনারি থেকে লজ্জা শব্দটি আমাদের ক্রিকেটার ক্রিকেট সংশ্লিষ্টদের মননের মধ্যে, চিন্তার মধ্যে আসে। এই শব্দটি এখনো আসছে বলে মনে হয় না। মনে হয় না বলেই এই সিরিজ পরাজয়ের ম্যাচেও আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস আবারও সেই ডিউ ফ্যাক্টরের কথা বলেন, আবারও সেই শিশিরের অজুহাতটাকে সামনে নিয়ে আসেন। দেখেন ভাই, শিশির একটা ফ্যাক্টর ছিল। অবশ্যই 3টা ম্যাচে বাংলাদেশ টসে হেরেছে, আমাদের পরের ইনিংসে বোলিং করতে হয়েছে, এইটা আমাদের জন্য অসুবিধা ছিল, আমাদের জন্য বেকায়দার ছিল। কিন্তু আরব আমিরাতের বিপক্ষে আমরা ম্যাচ হারা এবং সিরিজ হারাতে যদি এই ডিউ ফ্যাক্টরকে সামনে নিয়ে আসি, সেইটা তো আসলে লজ্জাজনক। এবং বললাম, লজ্জা থাকলে না লজ্জাজনক হবে, সেই লজ্জার জায়গা তো কোথাও দেখতে পাচ্ছি না। আমরা সিরিজের দ্বিতীয় ম্যাচটা 205 রান করেও হেরে গেছে, তৃতীয় ম্যাচে আমরা যে 162 রান করেছি, সেইটা তো নিতান্তই ভাগ্যজোরে, অথবা ভাগ্যজোরে বলাটা আবার ঠিক হলো না, আমাদের পরের দিকে শেষ 2 উইকেট পার্টনারশিপের সেই দৃঢ়তায়। তা না হলে তো আমরা 100 রানের মধ্যেই গুটিয়ে যেতে পারতাম। ভাই, আমাদের যে 84 রানে 7 উইকেট পড়েছিল, সেই জায়গাটাতে আপনি আমাকে বলেন ডিউ ফ্যাক্টরের কি রোলটা ছিল? আমাদের এইখানটাতে যা যা হয়েছে, আমাদের ব্যাটিং এ যে কলাপসটা হয়েছে, সেইটা তো একেবারে ন্যাক্কারজনক। আপনি কার কথা বলবেন? পারভেজ হোসেন ইমন প্রথম ম্যাচে তিনি এরকম সেঞ্চুরি করেছেন, সেকেন্ড ম্যাচে তার একটু আনকমফোর্টেবল অবস্থায় তিনি ছিলেন, যেই কারণে ওই ফিটনেস টেস্টে উতরে গেলেও টিম ম্যানেজমেন্ট তাকে খেলানোর ঝুঁকি নেয়নি। থার্ড ম্যাচে তাকে আবার খেলিয়েছে, সেইখানে তিনি প্রথম বলটাতেই হচ্ছে গিয়ে বিগ শট খেলার চেষ্টায় লং অফে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। সেঞ্চুরির পরে 0, অনেক হাইয়ের পরে অনেক লো। এবং আমাদের ক্রিকেটারদের ক্ষেত্রে, ক্রিকেটের ল অফ অ্যাভারেজে সেটা হতে পারে, কিন্তু আমাদের ক্রিকেটারদের ক্ষেত্রে টাইমে না কিন্তু যেটা আমরা দেখেছি, সেটা হচ্ছে গিয়ে ইররেসপন্সিবিলিটি, দায়িত্ব জ্ঞানহীনতা। আমি একটা ম্যাচে স্কোর করেছি, তার মানে এখন তো আর আমার দলে জায়গা নিয়ে, একাদশের জায়গা নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন নাই, ফলে আমি যা খুশি তাই করতে পারি। ওই যা খুশি তা করার লাইসেন্সেই পারভেজ হোসেন ইমন ওইভাবে আউট হয়ে গেছেন। লিটন দাস ক্যাপ্টেন, এইরকম বাজে ফর্মের মধ্যে ভাই তাকে ক্যাপ্টেন্সি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা কি আশা করে দিয়েছে যে লিটন দাসের ব্যাটে ক্যাপ্টেন্সির রেসপন্সিবিলিটি থেকে আবার সেই রানের ফুল ঝরে ছুটতে শুরু করবে? কিসের কি? পুরো সিরিজটাই লিটন ব্যর্থ, এই ম্যাচটাতেও তিনি ব্যর্থ হলেন। প্যাডেল সুইপ তিনি যেভাবে করতে গিয়েছেন এবং যেইভাবে তিনি এলবিডব্লিউ হয়ে গিয়েছেন, এইটা আসলে আনলাকি বলার কোনো উপায় নাই। হায়দার আলী, যার এই সিরিজেই এই বাহাতি স্পিনারের ডেবু হয়েছে, 30 বছর বয়সী বাহাতি স্পিনার, আপনারা দাবি করতে পারেন যে বাংলাদেশের বিপিএল এ কিংবা ডিপিএল এ প্রতি টিমে এরকম 1-2জন করে বাহাতি স্পিনার এই মানের থাকেন, দাবি করতে পারেন, কিন্তু সেই দাবিতে আসলে এখন খুব একটা কিছু যায় আসে না। কেননা তাদের সামনে দাঁড়িয়েই আমাদের ক্যাপ্টেনের পা কাঁপতে থাকে এবং তিনি এইভাবে এলবিডব্লিউ হয়ে যান। আমাদের তাওহিদ হৃদয় এইভাবে গিয়ে তাকে চার্জ করতে গিয়ে তিনিও এলবিডব্লিউ হয়ে যান। এই বোলার, যে এই বাহাতি স্পিনার, তার হচ্ছে গিয়ে প্রথম মানে ক্যারিয়ারের এটা ফার্স্ট সিরিজ, 30 বছর বয়সে ডেবু, তিনি 4 ওভার বোলিং করে মাত্র 7 রান দিয়ে 3টা উইকেট নেন। বুঝতে পারছেন আমাদের ব্যাটিং এর, আমাদের ব্যাটসম্যানদের কি দুর্দশা? শেখ মাহিদি হাসানকে 5 নম্বরে খেলানোর প্ল্যান যার, তাকে আসলে মানে আমি বলবো যে ক্রিকেটেও ক্রাইম তিনি করছেন। শেখ মাহিদি 5 নাম্বার ব্যাটসম্যান না, তিনি 5 নাম্বারে সফল হবেন না। আপনারা যদি এইটাতেই স্টিক করেন, তাহলে ভাই মেহেদী হাসানকে, মিরাজকে আনিয়ে আপনি তাকে খেলান। শেখ মাহিদি এইটা হচ্ছে গিয়ে
ব্লান্ডারের পর ব্লান্ডার করবেন। প্রথম ম্যাচে যেটা আমরা দেখেছি, সেকেন্ড ম্যাচে তাকে আবার একাদশে খেলানো হয়নি, থার্ড ম্যাচে খেলানো হলো ওই একইভাবেই তিনি আসলে যেইভাবে হচ্ছে গিয়ে বোল্ড হয়ে গিয়েছেন, এটা কোনো রেসপন্সিবিলিটি না। মানে রেসপন্সিবিলিটির কথা আমি বলছি কেন, শেখ মাহিদি আসলে এই ব্যাটিং এর এই জায়গাটা ভাই তিনি পারেনি না। হ্যাঁ, তিনি মাঝে মাঝে স্কোর করে ফেলবেন, আমরা বিপিএল ডিপিএল দেখেছি কোনো কোনো ম্যাচে স্কোর করবেন, কিন্তু আপনি নাম্বার 5 এর মতো একটা পজিশনে তাকে সেট করতে চাইছেন ভাই। শেখ মাহিদি হাসানকে আকসার প্যাটেল, শেখ মাহিদিকে কি আপনারা আকসার প্যাটেল বানাতে যাচ্ছেন বাংলাদেশ টিম? সামর্থ্যের জায়গাটা বুঝতে হবে, না বুঝে যদি এরকম করেন তাহলে এরকম ব্লান্ডারই আসলে হতে থাকবে। শামীম পাটোয়ারি পাওয়ারে তাকে হচ্ছে গিয়ে আমাদের সেন্ট্রাল কন্ট্রাক্টে রাখা হয় নাই দেখে কি হইচই, যে এইরকম একজন ব্যাটসম্যান যাকে সেন্ট্রাল কন্ট্রাক্টের প্রথম 3 নামের মধ্যেই যার আসলে থাকা উচিত, তাকে রাখা হয় নাই কেন? ডোমেস্টিকে তিনি এত রান করছেন, এই করছেন, 360 ডিগ্রি নাকি তিনি ব্যাটসম্যান। আমি তো তাকে ওই যে ফাইন লেগ স্কোয়ার লেগের উপর দিয়ে ওই শট মারা ছাড়া আর কোনো কিছু করতে দেখি না। এই পুরো সিরিজ জুড়ে ওই একই জিনিস হয়েছে, এবং আজকেও তিনি হচ্ছে গিয়ে অল্প রান করেই তিনি আউট হয়ে গেলেন। সো আপনি আমাকে বলেন, অন্যদের কথা বাদ দেন, আপনি 84 রানে আপনার 8 উইকেট পড়ে গিয়েছে, শেষে গিয়ে ওইখানটাতে রেসপন্সিবল ব্যাটিং করেছেন বলেই যে জাকের আলী অনেক, সঙ্গে হাসান মাহমুদ 2 বোলার এবং শরীফুলকে নিয়ে, তাতেই আমাদের স্কোরটা 162 পর্যন্ত গিয়েছে। কিন্তু এই যে আমাদের ব্যাটসম্যানরা, প্রপার ব্যাটসম্যানরা, আমি হচ্ছে কি ওইখানটায় রিশাদের কথাও বাদ দিলাম, তানজিম সাকিবের কথা বাদ দিলাম, কিন্তু ওই যে আমাদের 6 জন যে প্রপার ব্যাটসম্যান, সেই প্রপার ব্যাটসম্যানরা তাদের দায়িত্বটা কি পালন করতে পেরেছেন? হ্যাঁ, আপনি এখন তানজিদ তামিমের কথা শুধুমাত্র বলতে পারেন, যিনি 40 রানের একটা ইনিংস খেলেছেন, কিন্তু দায়িত্বটা কি তিনি শেষ করতে পেরেছেন? তিনি শুধুমাত্র 4 ছক্কাতেই 40 রান করেছেন। অন্য প্রান্তে যখন টপাটপ একের পর এক উইকেট পড়ছে, পাওয়ার প্লের মধ্যে আমাদের 4টা উইকেট পড়ে গেল, রেসপন্সিবিলিটি নিয়ে তিনি যখন এইভাবে স্কোর করছেন, কানেক্ট করতে পারছেন, তার ইনিংসটা লম্বা করাটা কি আসলে দায়িত্ব ছিল না? কিন্তু ওই যে দায়িত্বটা কে নিবে? গত ম্যাচে 50 করেছেন, এই ম্যাচে 40 করে ফেলেছেন, আর কি প্রয়োজন আমাদের? তাই এই জায়গাটাতে যে আমাদের ওই আরব আমিরাতের চেয়ে আমরা পিছিয়ে আছি, আমরা পারি নাই, আমরা ভালো খেলতে পারি নাই, এইটা আসলে অ্যাডমিট করতে হবে। আমাদের আরো অনেকগুলো জায়গা, শুধু ব্যাটিং এর কথা বলছি কেন, বোলিং নিয়েও আমাদের অনেক বিভ্রমের জায়গা রয়েছে। আমাদের পেস বোলিং অ্যাটাক এই মুহূর্তে আমাদের ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা, এরকম একটা আমরা বিভ্রম মধ্যে আছি না বেশ কিছুদিন ধরেই। কিন্তু সেইটা বিভিন্ন সময় গিয়ে তো আমাদের পেস বোলার আমাদের ডুবেছে। সেটা 2023 আপনি ওয়ানডে ওয়ার্ল্ড কাপ বলুন, কিংবা ধরেন এই সিরিজের কথাও বলুন, এই সব জায়গাতে আপনার প্রথম ম্যাচটাতে তো মুস্তাফিজ ছিলেন, বা ধরেন তাসকিন যে ছিলেন না, সেটা এগুলি বলে অন্য যারা খেলেছেন, সেই শরীফুল বলুন, হাসান মাহমুদ বলুন, তানজিম সাকিব বলুন, তাদের দায় মুক্তি দেওয়ার কোন রকম কোনো সুযোগ নাই। ক্যাপ্টেন লিটন দাসের ক্যাপ্টেন্সি বা কেমন, সেটাও তো প্রশ্ন মুখে পড়ে। আমি একটা কথা বারবার বলেছি যে লিটন দাস যদি তিনি নিজে পারফর্ম করতে না পারেন, তাহলে প্রেসারে তিনি ভেঙে পড়বেন, এবং তিনি যখন পারফর্ম করতে পারছেন না, টিমও পারফর্ম করতে পারবে না। এইটা আমরা অনেক বেশি করে ভবিষ্যতে দেখব, তিনি যদি পারফর্ম করতে না পারেন। ফলে আরব আমিরাতের কাছে এই ম্যাচে হেরে যাওয়াটা, আমি ভেবেছিলাম যে সেকেন্ড ম্যাচের অন্তত পক্ষে পরে গিয়ে থার্ড ম্যাচে গিয়ে 2 হাত তুলে আমাদের ক্যাপ্টেন লিটন দাস স্বীকার করে নেবেন যে আমরা পারিনি, আমরা ব্যর্থ হয়েছি, আরব আমিরাত আমাদের চেয়ে অনেক ভালো খেলেছে, আরব আমিরাত আমাদের চেয়ে অনেক বেটার টিম, র্যাঙ্কিং এখানে ম্যাটার করে না। কিন্তু সেইটা না বলে রিউ ফ্যাক্টরকে যেভাবে তিনি বারবার সামনে নিয়ে এসেছেন, আজকেও সামনে নিয়ে এসেছেন, ওইটা ফ্যাক্টর, কিন্তু সেই ফ্যাক্টরটাকে সামনে নিয়ে এসে নিজেদের যে ক্রিকেটীয় ক্রাইমগুলো ঢাকার চেষ্টা তারা করেছেন, সেই চেষ্টা করতে থাকলে বাংলাদেশ ক্রিকেট ক্রমশ অন্ধকার